সিটি অব ভিয়েনা ইউরোপের অন্যতম সমৃদ্ধশালী রাষ্ট্র অস্ট্রিয়ার রাজধানী। আর এই পুরো শহরটি বলা চলে বিশ্ব ঐতিহ্যের অংশ। জনসংখ্যার বিচারে ইউরোপের 7ম বৃহত্তম নগরী। In Kürze erreichen wir die Mitte Landstraße 3-4 City Airport Terminal. Vorsicht beim Aus- und Einsteigen. দিনটা ছিল শুক্রবার। ভিয়েনায় ঝকঝকে রোদ। প্রথমে মেট্রো আর বাসে চেপে যাত্রা শহরের এক প্রান্তে। পাহাড়ের চূড়ায় যেখানে মিশে আছে অস্ট্রিয়ার ইতিহাস, পথে পথে মিশে আছে প্রবাসী বাংলাদেশিদের লড়াই আর প্রতিষ্ঠা পাওয়ার গল্প। এই শহরের একদিকে পাহাড় ঘেরা, যেখানে সবসময় আনাগোনা থাকে পর্যটকদের। এইখানে দাঁড়াইলে আপনি পুরো ভিয়েনা শহরটা দেখতে পারবেন, এবং এইখানে এই জন্যই সবাই আসে। এবং এখানে আপনার পুরা এটা ভিয়েনার লাস্ট বর্ডার, এরপরে আর ভিয়েনা নেই। আপনার এই ইসেরই যতদূর দেখতে পাচ্ছেন পুরাটাই ভিয়েনা, আর কি পুরাটাও দেখতে পারবেন না, কিছু অংশ একটু বাকি থাকবে ওই ইসেরই। আর এইখানে ভিয়েনার প্রায় আপনার লোক সংখ্যা 1.8 মিলিয়ন। মোস্ট অফ দেম আর দি খ্রিস্টান, কিছু আছে মুসলিম যারা অন্যান্য দেশ থেকে আসছে, তার মধ্যে টার্কিশ বেশি, টার্কিশের পর আছে আপনার ইজিপশিয়ান আছে। আর ভিয়েনা শহরটা সারাউন্ডিং চতুর্দিকেই পাহাড়ে যে দেখতে পাচ্ছেন, একটা দিকে একটু সমতল 22 ডিস্ট্রিক্ট যেটা বলে, ওইদিকে সমতল ভূমি কিছুটা, আর চতুর্দিক দিয়ে পাহাড়। আর ভিয়েনাটা 23 ডিস্ট্রিক্টে বিভক্ত, ফার্স্ট ডিস্ট্রিক্ট থেকে 23 ডিস্ট্রিক্টে। এবং এইখানে আমরা যে ডিস্ট্রিক্টে আছি সেই ডিস্ট্রিক্টটা হলো নোবেল ডিস্ট্রিক্ট। বাংলাদেশে যেমন গুলশান বনানী, এটা ভিয়েনার হলো গুলশান বনানী। তার্কিশরা 16শো শতাব্দীতে ওসমানের রাজত্বের সময় এখানে অস্ট্রিয়াতে আক্রমণ করেছিল। সে আক্রমণ করার পর শেষ পর্যন্ত এটাকে অস্ট্রিয়াকে জয় করতে পারেনি। ওরা পরে ব্যাক করে এদিকে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়টায় গিয়ে ওরা পলায়ন করে। ভিয়েনাকে বলা হয় ডিপ্লোম্যাটিক সিটি। জাতিসংঘের বেশ কয়েকটি বিশেষায়িত সংস্থার প্রধান কার্যালয় আছে এখানে। এইসব সংস্থায় কাজ করে সারা বিশ্বের মানুষ। জাতিসংঘের HIV/AIDS নিয়ন্ত্রণ বিভাগের হেডকোয়ার্টারে কাজ করেন ঢাকার মেয়ে মনিকা বেগ। এই বিভাগের নেতৃত্ব তাঁর হাতে। কোনো বাংলাদেশি নারীর জন্য যা বিরল এক অর্জনও বটে। আমি ডেফিনেটলি অনেক বলবো যে গর্ববোধ করি বাংলাদেশি হিসেবে যে আমি এই জায়গাতে কাজ করতে পারছি। এবং আমরা যখন ইউএনএ কাজে জয়েন করি তখন কিন্তু আমাদেরকে অনেকটা বলতে পারেন যে বলেই দিতে হয় যে আমার আনুগত্য হচ্ছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের প্রতি। মানে বেসিক্যালি আমি কোনো পক্ষপাতিত্ব করব না বা কোনো কিছু করব না। কিন্তু যেটা অবশ্যই আমি আমার দিক থেকে চেষ্টা করি সেটা হচ্ছে যে যখনই আমি কাজ করছি আমি কতগুলো জিনিস এনশিওর করার চেষ্টা করি, যেন ধরেন আমাদের একটা মিটিং অর্গানাইজ করতে হবে এক্সপার্ট লেভেলে বা হাই লেভেলে। আমি সবসময় চেষ্টা করি যে সেখানে যেন বিভিন্ন রিজনের রিপ্রেজেন্টেশন থাকে, ইনক্লুডিং এশিয়া, ইনক্লুডিং সাউথ এশিয়া।
এবং আরেকটা জিনিস যেটা এনশিওর করার চেষ্টা করি সেখানে যেন মহিলাদের প্রতিনিধিত্ব থাকে। এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে আমি বাংলাদেশের মানুষ যার খুব একটা মানে পজিটিভ পরিচিতি বাইরে ছিল না, এখনো হয়তো অতখানি নাই। আরেকটা হচ্ছে আমি মহিলা, কাজেই অফকোর্স আমি যখন এই লেভেলে কাজ করতে আসি আমাকে কম্পিট করতে হয় বিভিন্ন দেশের খুবই যোগ্য মানুষদের সাথে। কাজে আমাকে দুইটা দিক থেকে আমাকে নিজেকে প্রমাণ করতে হয়, একটা হচ্ছে আমি বাংলাদেশি, আমি যোগ্য, আরেকটা হচ্ছে আমি মেয়ে, আমি যোগ্য। কাজেই তবে একবার যখন আপনি সেটা প্রমাণ করে ফেলেন তখন কিন্তু মানুষজন ঠিকই আপনাকে সম্মান করে। আমাকে কাজের প্রয়োজনে সারা দুনিয়া ঘুরে বেড়াতে হয়, বিভিন্ন দেশে যেতে হয়, এবং সেখানেও আমি যখন কোনো একটা এক্সপার্ট গ্রুপে যখন আমি কথা বলি প্রথমে আমি বুঝি যে একটা বাধা থাকে। বাংলাদেশি তারা ধরে নেয় যে আমি কতটুকুই বা জানি, তার উপর মহিলা কতটুকুই বা জানি, কিন্তু আপনি কয়েক মিনিট পরে তারা যখন দেখবে যে আপনি অথরিটি নিয়ে কথা বলছেন তখন তাদের মধ্যে থেকে অটোমেটিক্যালি আপনি সেই সম্মানটা চলে আসে। জাতিসংঘের কার্যালয়গুলো একই স্থানে অবস্থিত। মনিকা বেগের অফিসের পাশেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কার্যালয়, যেখানে প্রায় 3 দশক কাজ করেছেন পাবনার ছেলে আব্দুর রহিম পাকন। পুরো পরিবার এবং এক ভাইকে নিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন এই ভিয়েনায়। পারিবারিক আর্থিক অভাবের কারণেই আমি দেশ ছেড়েছিলাম। আমার চাচা ছিলেন মরহুম হোসেন আলী, জার্মানিতে অ্যাম্বাসেডর ছিলেন, তার সহযোগিতায় আমরা ভিয়েনা আসি। আমি প্রথমে যখন কাজে ঢুকি তখন আমি একটি ছোট্ট র্যাঙ্কে একটি কাজে ঢুকি। আমি সবচাইতে উচ্চতর স্থানে গিয়ে আমি সেখান থেকেই আমি অবসর নিয়ে আমি এখন অবসর জীবন যাপন করি। ভিয়েনাতে 30 বছর এই আইএতে চাকরি করার অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি যে আইএতে বাংলাদেশিদের আসবার অনেক সুযোগ আছে, কিন্তু আমরা যারা এখানে আছি বা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের উৎসাহের একটু অভাব আছে। যে আমরা সবাই এখানে কাজ করি, নিজের যে দেশের হোক, যে রঙেরই হোক, যে দেশ থেকে আসুক, আমরা সবাই একত্রিত হয়ে সবাই ভাই মতো সম্পর্ক রেখেই আমরা এখানে বসবাস করি। কেননা ইউএন একটা সংগঠন যেখানে বিভিন্ন দেশের, এখানে অন্ততপক্ষে 170টি দেশের লোকজন এখানে কাজ করে। ইউরোপের বিখ্যাত নদী দানুবে, এর পানি বয়ে গেছে 10টি দেশের মধ্য দিয়ে। অস্ট্রিয়ায় যার নাম ডোনাও। বলা চলে এই নদী ভিয়েনার প্রাণ। মূল নদী থেকে কৃত্রিম শাখা কেটে নদীটিকে ছড়িয়ে দেওয়া হয়েছে শহর জুড়ে। প্রবাসী বাংলাদেশিরাও তেমন ছড়িয়ে ছিটিয়ে থাকেন এই শহরে। ভাগ্যের অন্বেষণে বেশ ভালোই রয়েছেন তারা। ধর্মীয় কিংবা সাংস্কৃতিক বিভিন্ন উৎসবে ঠিকই এখন বাংলাদেশিরা। সেই গল্পগুলোও বা কেমন, তাও শুনবো আমরা। অস্ট্রিয়ায় বাংলাদেশিরা মূলত আসা শুরু করেন 80 দশকের শেষ দিকে। 90 দশকের মাঝামাঝি পর্যন্ত এই স্রোত বেশ শক্তিশালী ছিল। সব মিলিয়ে এখানে প্রায় 7,500 বাংলাদেশির বসবাস। প্রায় 2.5 দশক আগে খুলনার ছেলে শামসুর রহমানও ভাগ্যের চাকা ঘোরাতে আসেন মিউজিকের শহর ভিয়েনায়। মিউজিক নয়, 8-10টা বাংলাদেশির মতো তার চোখ ছিল সুন্দর একটি জীবনের। ভিয়েনার ঐতিহ্য আর সঙ্গীত যেমন মন ফুরফুরে করে দেয় শামসুর রহমানের, তেমনি এখানকার জীবন ব্যবস্থা তাকে বানিয়েছে সুখী মানুষ। বসবাসের দিক দিয়ে পৃথিবীর শীর্ষ 3 শহরের একটি এই ভিয়েনা। সব মিলিয়ে 6 সদস্যের পরিবার নিয়ে সরকারি বাসায় থাকেন শামসুর রহমান। সেই বাসার সামনে কথা হচ্ছিল তার সাথে।
গল্পটা খুবই সরল, হয়তো নেই কোনো চমক, তবে আছে তৃপ্তি। ইসলাম 1990-তে ট্যুরিস্ট ভিসা আর কি, মূলত উদ্দেশ্য ছিল এই দেশে মানে চাকরি করার জন্য আর কি, ওই উদ্দেশ্যেই আসছি দেশে। আসার পরে তো প্রথম দিকে তো অনেক স্ট্রাগলই করতে হয়, ঠিক না? ওইটা করার পরে এক পর্যায়ে ওয়ার্ক পারমিটও হলো, তারপরে দেশে ভালো চাকরি টাকরি করলাম। এরপরে 7 থেকে 8 বছর পরে এখানকার ন্যাশনালিটি পেয়ে গেলাম। এখানকার ন্যাশনালিটি যখন পেয়ে গেলাম তখন আরও ভালো জব টপ করছি আর কি। এখানকার যে পরিবেশ তো খুবই সুন্দর, এবং বাঙালি কমিউনিটি আছে এখানে, এবং বাঙালি কালচারও আমরা মানে তৈরি করে নিছি আর কি। এইখানে বিভিন্ন ধরনের কাজ কামে তারা জড়িত, যেমন এই ট্যাক্সি চালায়, তারপরে রেস্টুরেন্টে চাকরি করে, অনেকে অফিস আদালতেও ভালো ভালো চাকরি করে। এখানে কাজের সুযোগ সুবিধা ভালোই আছে যদি তার পেপারস থাকে। শামসুর রহমান পরিবারের দ্বিতীয় প্রজন্ম এখন পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে। পুরোদস্তুর ইউরোপের নাগরিক, স্বপ্ন দেখেন প্রথম বিশ্বের কোনো এক তরুণীর মতোই। তবে মন পড়ে থাকে দাদা দাদি বাবা মায়ের দেশ বাংলাদেশে। অস্ট্রিয়া হলো একটা কালচার মিক্স, তার মানে এখান থেকে অনেক দেশের লোকরা আছে। ধরেন আমার একটা বান্ধবী আছে, ও ইজিপ্টান, তারপরে চেচনিয়ান, তারপরে তুর্কাই, অনেক ন্যাশনাল ফ্রেন্ডস আছে। তার মানে আমাদের এখানে কোনো রেসিজম নেই। হ্যাঁ, এখানে আমার অনেক বান্ধবীরা আছে অস্ট্রিয়ান সবাই। ওরা তার মানে বোঝে না যে তোমাদের এটা করতে হবে কেন। ধরেন আমরা মুসলমান ফ্যামিলি, তো তোমাদের এটা এরকম কেন। তারপরে জিজ্ঞেস করে যে তোমরা কি গরু পূজা করো নাকি। তার মানে ওদের হলো ইন্ডিয়ান, ওদের হলো ইন্ডিয়ান, মনে করে আমরা ইন্ডিয়ান। সেজন্য তার মানে আমাকে অনেক জিজ্ঞেস করে চলো আমরা ঘুরতে যাই অন্য দেশে একসাথে। তখন তার মানে এটা বুঝতে হবে যে আমরা ওদের কালচার অত না। তার মানে আমি একটু গ্যাপ পড়ে যায় আমার এখানে, যে আমি এখন একটা বাঙালি, আমি একটা মেয়ে, আমার তার মানে বাসায় থাকতে হবে, আব্বু আমার কাছ থেকে পারমিশন নিতে হবে, আমি সেলফ ডিসাইড করতে পারি না। তখন এটা ওরা বেশি বোঝে না, বলে কি না তুমি দেখো তোমার 20 বছর বয়স, তোমার সেলফ ডিসাইড করবা তুমি কি চাও না কি চাও। আমি এখানেই থাকতে চাই, এখানেই আমার ফিউচার চালাতে চাই, আর জব এখানেই করতে চাই। আমি আর্কিটেক্ট পড়ছি, তো চিন্তা করছি একটা আর্কিটেক্ট ব্যুরো অফিসে কাজ করতে, না হলে টেকনিক্যাল আর্টিস্ট। তার মানে ধরেন গাড়ির ডিজাইন, না হলে বাড়ির ডিজাইন, তার মানে ডিজাইনের ভিতরে। বাঙালি মানে আড্ডা, বাঙালি মানে একসাথে না হয়ে থাকতে না পারা। এই বিদেশে ইউরোপের ধনাঢ্য শহরেই ঠিকই নিজেদের খুঁজে নেন তারা। সবসময় তাল মেলাতে থাকেন ইউরোপ আর বাংলাদেশি সংস্কৃতির। ওদের প্রথম প্রবলেমটা হয় যে যখন স্কুলে থাকে বাচ্চারা, এই যে আমার বাচ্চারা 3টা 3:30 পর্যন্ত থাকে, ওখানে তাদের মানে মধ্যাহ্ন ভোজটা হয়, ওখানের খাবার দাবার ওদেরকে শিখাতে হয় যে আমরা সব রকমের খাবার খেতে পারবো না, বিশেষ করে হারাম হালালটাও শিখাতে হয় বাচ্চাদের। আর ওখানে একবারই কাগজে লিখে দিলে আর কোনো প্রবলেম নেই, সব কিছুই ঠিক মতো থাকে। আর জুম্মার নামাজটাও পড়াতে নিয়ে যাই যাতে বোঝে বাচ্চারা যে আমরা কোন কালচার। এইভাবে ছোটোবেলা থেকে যদি ভিতরে একটু ঢোকাই দিই তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। মানে একই রকমের পাঞ্জাবি, একই রকমের শাড়ি সব আগের থেকেই আমরা নিয়ে আসি ইন্টারনেটে। তারপরে পান্তা, ইলিশ, যে যেটা পারে, যার যেটা তৈরি করে আমরা ওখানে যে একসাথে মজা করে করি, প্রোগ্রামগুলো করি। আর একটা জিনিস, এরা সবাই কাজ করো এটাকেই খুব মূল্য দেয়, কিন্তু হ্যাঁ কিন্তু কোথায় কি এটা নিয়ে ওরা কখনোই চিন্তা ভাবনা করে না। ربنا
পৃথিবীর যেখানে যাক না কেন বাঙালি মুসলমানের মন তো আর হয় না পরিবর্তন। ধর্মীয় আবেগ প্রকাশে কড়াকড়ি থাকলেও এই ভিয়েনায় মুসলমানদের অন্যতম একটি মসজিদ গড়ে তুলেছেন তারা। নানা দেশের নানা বর্ণের মানুষ আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন এখানে। এই মসজিদ নির্মাণের গল্পটিও অনেক সংগ্রামের। 1995-এর দিকে আমরা কয়েকজন লোক মুষ্টিমেয় প্রায় 5-7 জন লোক মিলে ধর্মীয় অনুভূতির থেকে যে ধর্মটাকে কীভাবে এই জায়গায় চর্চা করা যায় সাইমালটেনিয়াসলি আমরা চিন্তা করলাম যে আমাদের বাংলাদেশের বাংলা ভাষাকে কিভাবে করা যায়। সেজন্য আমরা চিন্তা করলাম যে ধর্ম এবং ভাষা দুইটা একই সাথে আমরা মসজিদ প্রতিষ্ঠা করলে আমরা সেটাকে করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রথমে খুব ছোট্ট পরিসরে শুরু করি, কারণ আমাদের সামর্থ্য কম, জনবলের সামর্থ্য বলি, ফিনান্সিয়াল সামর্থ্যটা দুটোই কম ছিল। আমরা তারপরে পর্যায়ক্রমে ভালো সাড়া পেলাম, বিশেষ করে যারা কম আয়ের গ্রুপের লোক তাদের সংখ্যাই তো আমাদের এখানে বেশি, তারাই বেশি সাড়া দিল এবং তাদের সহযোগিতায় এবং বিভিন্ন বিশেষ করে সোসাইটির বাইরের কোনো পয়সা আমাদের নাই, শুধু আমাদের এখান থেকেই তাদের মাধ্যমে আমরা এখানে আমাদের এই সংস্থা দাঁড়া করলাম এবং সেটা এতটা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে সেটা আমরা ভাবিনি। এবং 2007-এ এসে আমরা এই বিল্ডিংটাই পারচেস করে ফেলি, যার বর্তমান প্রাইস ভ্যালু অ্যারাউন্ড 2 মিলিয়ন ইউরো। এবং এখন সেটাও আমাদের জায়গা হচ্ছে না। আপনি হয়তো জুম্মার নামাজ আজকে দেখছেন, ধর্মীয় অনুভূতির মধ্যে দিয়ে এই ইউরোপিয়ান এডুকেশনটাকে সামঞ্জস্য রেখে কীভাবে ধর্মীয় এবং এডুকেশনাল প্রতিষ্ঠানটা দাঁড়া করানো যায়, আমরা বেসিক্যালি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত চিন্তা করছি। আর গতানুগতিক এটা মসজিদ না, এটা মসজিদের পাশাপাশি একাডেমিক একটা বিল্ডিং, সাইমালটেনিয়াস সোসাইটির জন্য একটা বিল্ডিং। এখানে মেন আসে বাচ্চারা 2-3 বছর থেকে শুরু করে 15 বছর, আপনি দেখলেন 15-20 জন বাচ্চাকে সরিয়ে দিয়ে আমরা বসলাম। একই সাথে মায়েরা বোনেরা আসে এখানে এবং উইকেন্ডেতে তাদের একটা মিলন মেলায় জায়গাটায়। সিটি অফ ড্রিমস এই ভিয়েনা। ইরাক সিরিয়া যুদ্ধের ডামাডোলে ইউরোপমুখী মানুষের স্রোতের ঢেউ আশ্রয় পড়েছে এই অস্ট্রিয়াতেও। আর দেশটির সবচেয়ে বেশি মানুষ বসবাসকারী শহরটিও একটু একটু করে কি ফিরিয়ে নিচ্ছে মুখ। সম্ভাবনা আর বাস্তবের দোলাচলে স্বপ্নকেও মুখ থুবড়ে পড়তে দিতে চায় না বাংলাদেশিরা, সেটাও আরেক গল্প। যুদ্ধ যে শুধু নিজ দেশেই নয়, এর প্রভাব আছড়ে পড়ে আশেপাশে, কখনো বা দূরেও। প্রতিদিন যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে ইরাক সিরিয়ায়, তার চেয়েও বেশি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আশ্রয় নিতে চাইছে ইউরোপে, যার ঢেউয়ে কিছুটা টালমাটাল জার্মানির প্রতিবেশী অস্ট্রিয়াও। আপাত মধ্যমপন্থার ভাবধারার এই দেশেও উত্থান ঘটছে জাতীয়তাবাদীদের। কড়াকড়ি হচ্ছে অভিবাসন আইনে। geschafft, dass Österreich dem Untergang geweiht ist. Danke an Rotkreuz. Wir wurden belogen und ausgenommen. পড়াশোনা করতে আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে এখানে। তাদেরকে ওয়ার্ক পারমিটও দেওয়া হচ্ছে অলরেডি, মানে কাজের পারমিশন আর কি তারা পাচ্ছে 20 ঘন্টার মতো। হ্যাঁ, তারা এখানে পড়াশোনার ফাঁকে কাজকর্ম তারা করতে পারে। নতুন করে নিবে না কোনো। হ্যাঁ, এবং নতুন করে মনে হয় না যে এরা মানে বাংলাদেশিদের এস্টাবলিশ করবে বা পারমিশন দেবে কাজের, এ ধরনের মনে হয় না আর কি। একটু ডিফিকাল্ট হয়ে গেছে আর কি। এটা হয়েছে এই আমাদের মূলত এই যে রিফিউজিদের কারণে। বিভিন্ন দেশের থেকে
প্রচুর লোক এ দেশে ঢুকতেছে, জার্মানিতে, ইউরোপের পুরোটা দেশেই ঢুকছে। এই কারণে এরা একটু মানে হয়ে গেছে আর কি। একসময় রাজনৈতিক আশ্রয় সহজেই মিলত এই অস্ট্রিয়ায়, আর অনায়াসেই মিলত কাজের অনুমতি। না, রাজনৈতিকভাবেই আমার একটু সমস্যা ছিল। আমি আসলে একটু বিএনপি করতাম, খুব জোরতরভাবে একটু আমেরিকান নেতা আছে আমেরিকার। সম্প্রতি বাংলাদেশ থেকে কিছু তরুণ আশ্রয় নিয়েছে এখানে। তাদের একজনের সাথে দেখা হয় ভিয়েনায়। নিজ দেশ ছেড়ে এখানেই এখন স্বপ্নের বীজ ধীরে ধীরে রোপণ করতে চাইছে এইসব তরুণ। রাজনৈতিক আশ্রয় যারা আছে, বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক সমস্যা থাকে এই বিষয়টা তারা খুব গুরুত্ব সহকারে দেখে। প্রয়োজন, আমিও একজন রাজনীতিবিদ, আমি অবশ্যই বাংলাদেশে রাজনীতি করতাম। তো আমি যেটা হয়েছে সেটা আমি সত্যিটাই এখানে বলেছি। আমি বিশেষ করে আমি বিএনপি করতাম, তো আমার আওয়ামী লীগের লোকের সাথে একটু সমস্যা হয়েছিল দলমল নিয়ে, তো একটু ভয়ভীতি ছিল, সেজন্য আমি বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়া চলে আসছিলাম। ইন্ডিয়া থেকে এখানে চলে আসছে। এখনও বর্তমানে আমার সঠিক দাম মানে সঠিক জানি না, তবে অনেক করে বলতে পারি 1000 থেকে তার চেয়েও বেশি হতে পারে। ভবিষ্যতে এখানে আসলে অস্ট্রিয়ান সরকার আজিলদের জন্য অনেক সুযোগ সুবিধা রাখছে। যদি তারা সেটাকে গ্রহণ করতে পারে তাহলে অনেক ভালো। যেমন আমি প্রথমে এখানে আসার পর থেকে আমাকে সরকার থাকার জন্য একটা ঘর দিছে এবং সেখানে আমাকে খাওয়ার জন্য প্রত্যেক মাসে টাকা দেয়। তো যেটা দেয় অনেক এনাফ, ঠিক চলে। আর এবং কি যখন এখানে আসার পর থেকে আমি স্কুলে পড়ি, আমি এই দেশের ভাষা শিখি এবং কি ভাষা শেখার পাশাপাশি এখন আমি অন্য একটা কোর্স করছি। তো এটা হচ্ছে ফ্লিশুল আফসলুস। এই কোর্সটা যখন শেষ হবে তখন হয়তো আমার একটা বেরুফ করতে পারবো, মানে একটা শিক্ষণীয় যে কোনো একটা কাজের উপরে হোক, সেটা ইলেকট্রিক বা অন্য বিষয়। তো সেটা যদি 3 বছরের একটা কোর্স, যদি সেটা করতে পারি তাহলে আমার 95% আমি পজিটিভ পাওয়ার সম্ভাবনা আছে। শুধুই কি তাই, এমনও অনেক তরুণ আছে নিজ যোগ্যতায় দক্ষতায় সারা বিশ্বে প্রতিযোগিতা করতে পারে বড় কিছু হওয়ার লড়াইয়ে। তেমনই একজন প্রকৌশলী মাইদুল ইসলাম খান। তরুণ এই ছেলে করছেন ভালো চাকুরি, পাশাপাশি গড়ে তুলেছেন নিজের একটি প্রতিষ্ঠান। মাস্টার্স করতে এসেছি আইটিতে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে আমি মাস্টার্স শেষের পর্যায়ে আমি আমার একটা কোম্পানিতে জব পেয়ে যাই। সেই কোম্পানিতে আমার ফুল টাইমে জব হয়ে যায়। এখন আমি ওই কোম্পানিতেই আছি আইটি কনসালটেন্ট হিসেবে, এবং আমার স্কিল মাইগ্রেশন হয়ে গেছে। সো আমি বলবো ভিয়েনা স্কিল মাইগ্রেশনের জন্য এখন একটি নতুন অপরচুনিটি। আমার যারা বাংলাদেশি ভাইরা আছে তারাও এটা দেখতে পারে। কারণ হলো যে অস্ট্রেলিয়া কানাডাতে যে এরকম পয়েন্ট সিস্টেম আছে, এখন অস্ট্রিয়াও সেম পয়েন্ট সিস্টেম চালু করেছে। এখানে ওই ল্যাঙ্গুয়েজ লাগবে এবং এই ধরনের সেম পয়েন্ট সিস্টেম আছে। সো আমি আমার সকল বাংলাদেশি ভাইদেরকে বলবো যে এই অপরচুনিটি কাজে লাগিয়ে অস্ট্রিয়াতে একটি সুন্দর একটি দেশ ট্রাই করার জন্য। জার্মান জোন, সাপোজ জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, যারা জার্মান স্পিকিং কান্ট্রি, তারা সবসময় টেকনিক্যাল ফিল্ডগুলোকে প্রেফার করে। সো ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যে কোনো ফিল্ডই মানে অস্ট্রিয়া বা জার্মানির জন্য একটি ভালো জায়গা। সাপোজ সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অবশ্যই আর্কিটেকচার অবশ্যই ভালো ফিল্ড। সো টেকনিক্যাল যে কোনো ফিল্ডই অস্ট্রিয়ার জন্য খুব ভালো একটা ফিল্ড। তার এই বড় হওয়ার গল্প ভাগ্যের চাকা ঘুরতে অনুপ্রেরণা যোগাতে পারে অনেকের। সেজন্য চাই শিক্ষা আর প্রযুক্তি জ্ঞানে দক্ষতা, সাথে ভাষার বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা যদি এখানে এসে খুব ভালো মতো জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখে, সাথে সাথে কোনো পেশাগত ট্রেনিংয়ের দিকে চলে যায় 1-2 বছর, তাহলে তার ওয়ার্ক পারমিটটা, কাজের পারমিশনটা এবং থাকার পারমিশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং তার বয়স যদি 30 নিচে হয় এবং এরা খুব তাড়াতাড়ি এখানে সেটেল করতে পারে এবং তাদের ফিউচারটা অনেক ভালো। এটা আমি বলছি অ্যাজাইলের জন্য। আর স্টুডেন্ট হিসেবে আমার ধারণা এরকমই যে টেকনিক্যাল সাবজেক্টগুলোর ভিতরে, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এই জাতীয় সাবজেক্টগুলোর কথা যদি বলি, এগুলো যদি কিছু ছোটোখাটো কিছু কোর্স সাথে যোগ করে
এডুকেশনটাকে ইকুইভ্যালেন্ট করা যায়। ইউরোপে যারা থাকেন তারা যেমন করেন ছোট ছোট কাজ, তেমনি আবার কেউ কেউ উদ্যোক্তা হিসেবেও নাম করেছেন। স্বভাবতই সেখানে আসবে রেস্টুরেন্ট ব্যবসার কথা। এটি না হলে হয়তো অপূর্ণাঙ্গ থেকে যাবে বাংলাদেশিদের গল্প। গল্পের ভিড় ঠেলে সামনে আসবেন তেমনই একজন। নিজের রেস্টুরেন্ট নিয়ে বেশ আছেন দূর পরবাসে। তিনিও বলছেন কিভাবে সফল হওয়া যাবে এই জার্মান মূল্যকে। 1991 সালে আসার পর থেকেই আমি কর্মরত আছি, বিভিন্ন এই লাইনেই আছে। যদিও আমি বাংলাদেশে ফিশারিজের উপর আমি মাস্টার্স করেছি, কিন্তু এখানে এসে সেই ভাগ্যের নির্মম পরিহাস বলুন আর যেই বলুন, এখানে রেস্টুরেন্ট জবের সাথে জড়িত হয়ে পড়ি। এডুকেশন কোয়ালিফিকেশন হয়েছে, এখানে আমার কোনো জব ছিল না। এখনও যারা এখানে বাংলাদেশেরা আছে মাস্টার্স করে আসছে, অনেক কিছু ডাক্তারও আছে এখানে, সেই মানে বাংলাদেশের এডুকেশনের প্রেক্ষিতে এখানে একটা জব পাওয়া খুবই মুশকিল। যারা স্টুডেন্ট বিষয়ে এখানে অনেক স্টুডেন্ট এসছে ইদানিং এই বছর, এরা কিন্তু আসলে তাদের মেইন গোলে যেতে পারে না। যদি মেইন গোলে ওরা যেতে পারতো তাহলে এখানে তারা স্কিল হয়ে বেরিয়ে আসতে পারতো, আর ভালো একটা জব পেতে পারতো। ভিয়েনার গল্পটা অবশ্য শেষ হতে পারত অন্যভাবে, সঙ্গীত কিংবা ঐতিহ্য অথবা ফাটাফাটি ট্যুরিজমের গল্প দিয়ে। কিন্তু যেসব বাংলাদেশি একসময় ভাগ্যের খোঁজে এসেছিলেন এই দেশে, এই শহরে, তারা আজ অনেকেই প্রতিষ্ঠিত। দূর দেশের এইসব প্রবাসীরা এখন স্বপ্ন দেখে বাংলাদেশ নিয়ে। বিশেষ করে যারা জন্ম নিয়েছেন এই ভিয়েনায় কিন্তু শিকড় রয়েছে বাংলায়, তাদের অনুভূতি আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়। আমার কাছে খুব খারাপ লাগে যে ছোট ছোট বাচ্চারা এমনি মানে উইদাউট প্যারেন্টস থাকছে, অনেক কষ্ট করছে, তাদের জন্য আমি একটু হেল্প করতে চাই। এই স্বপ্ন আর ভাবনা তত্তাজা থাকুক ততদিন, যতদিন থাকবে বাংলাদেশ, যতদিন থাকবে এই সভ্যতা, এই বিশ্ব।